আচ্ছা, এর আগের দিন বলগতি চ্যাপ্টারের লেখচিত্র দেখেছিলাম, বেগ সময় লেখচিত্র। আর যে গতির সমীকরণগুলো হয়, অর্থাৎ ভি সমান ইউ প্লাস এটি, তারপর আর কি হয়, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর একটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস। এই সমীকরণগুলো নিয়ে আলোচনা করছিলাম, তাই তো? আজকে নিউটনের গতিসূত্র নিয়ে আলোচনা করব। নিউটনের গতিসূত্রের মধ্যে প্রথম গতিসূত্র যেটা, সেটা দেখ। প্রথম সূত্র, বাইরে থেকে প্রযুক্ত বল, এই বলটা কিরকম হবে? অপ্রতিমিত। অপ্রতিমিত মানে কি? ধর একটা বস্তু আছে, ঠিক আছে, এই বস্তুটাকে আমি এদিক থেকে বল দিচ্ছি 5 নিউটন বল, ঠিক আছে। এর পাশে যদি যদি কোনো বাধা থাকে, এখানে যদি আগে থেকে কোনো বাধা থাকে, ধর একটা দেওয়াল আছে, এই বলটা এই দেওয়াল দ্বারা বাধা হবে মানে কি? এখানে প্রতিমিত হয়ে যাবে, এই বলটা এখানে দেওয়াল দ্বারা প্রতিমিত হয়ে যাবে। বা এদিক থেকেও একটা যদি বল দেই একই রকম, সেটারও মান যদি 5 নিউটন হয়, এদিক থেকে যে বলটা দিচ্ছে সেটাও 5 নিউটন, এদিক থেকে যে বলটা দিচ্ছে সেটাও 5 নিউটন, একদম একই সরলরেখা বরাবর, তাহলে এই বলটা এই বলটার দ্বারা প্রতিমিত হয়ে যাবে, মানে কোনো কাজ করবে না। এরকম প্রতিমিত বল, যে বলটা দিচ্ছি বাইরে থেকে, সেই প্রতিমিত বল হওয়া চলবে না, বুঝা গেল? অপ্রতিমিত বল হতে হবে। যদি সেই বলটা অপ্রতিমিত হয়, ঠিক আছে, তাহলে বাইরে থেকে যে বলটা আমি প্রয়োগ করব, সেই বলটা কি করবে? অবস্থার পরিবর্তনে বাধ্য করবে, অবস্থার পরিবর্তনে বাধ্য করবে, ঠিক আছে। প্রথম সূত্র কি বলে, যদি আমি এরকম বাইরে থেকে বল না দিই, অর্থাৎ অবস্থার পরিবর্তনে বাধ্য যদি না করি, বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল মানে সব সময় স্থির অবস্থায় থাকবে, আর গতিশীল বস্তু একই সরলরেখা বরাবর সমবেগে, মানে একই বেগ নিয়ে, যে বেগে ছিল সেই বেগেই চলতে থাকবে, আগে থেকে যে বেগ ছিল। অর্থাৎ আমাকে বাইরে থেকে, এটাই বুঝায়, বাইরে থেকে যে জিনিসটা আমি প্রয়োগ করবো নি, প্রয়োগ না করলে কি হয়, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকবে। সেই জিনিসটার নামই হচ্ছে বল, ঠিক আছে। তাহলে এই প্রথম সূত্র থেকে কিসের সংজ্ঞা পাওয়া যায়? বলের সংজ্ঞা। প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়। বলের সংজ্ঞা এক্ষুনি বললাম, বলের সংজ্ঞা কি হয়? তাহলে বাইরে থেকে যেটা প্রযুক্ত না না করলে, ঠিক আছে, না করে যদি অবস্থার পরিবর্তনে বাধ্য না করি, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে, সেই জিনিসটারই নাম হচ্ছে বল। প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়, বল আসলে কি। আর একটা জিনিসের ধারণা পাওয়া যায়, সেটা হচ্ছে জাড্য। বলের ধারণা, বলের সংজ্ঞা আর জাড্যের ধারণা, এই দুটা জিনিস প্রথম গতিসূত্র থেকে আমরা শিখতে পারি, বলের সংজ্ঞা জানতে পারি আর জাড্যের ধারণা। জাড্য আসলে কি? জাড্য প্রাথমিকভাবে, ঠিক আছে, প্রাথমিকভাবে কোনো বস্তুর যে অবস্থা থাকে, প্রাথমিকভাবে ধর কোনো বস্তু স্থির অবস্থায় আছে, তাহলে তার প্রাথমিকভাবে অবস্থা কি? স্থির। কোনো বস্তু গতিশীল আছে, তার প্রাথমিকভাবে অবস্থা কি? গতিশীল। সেই প্রাথমিক অবস্থাটাকে যে কোনো বস্তু ধরে রাখার একটা প্রবণতা দেখায় বা চেষ্টা করে। স্থির বস্তু সবসময় স্থির থাকার চেষ্টা করে, আর গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকার চেষ্টা করে। এই থাকার যে প্রবণতা বা চেষ্টাকে বলা হয় জাড্য, ঠিক আছে। তাহলে জাড্য আসলে কি? যে, আচ্ছা, জাড্যের সংজ্ঞা লিখে দিচ্ছি, দেখ। তাহলে জাড্যের সংজ্ঞা দেখ, যে মৌলিক ধর্মের জন্য কোনো বস্তু তার স্থিতি বা গতির অবস্থাকে বজায় রাখার চেষ্টা করে, সেই ধর্মকে বলা হয় জাড্য। এক্ষুনি বলছিলাম, স্থির বস্তু সবসময় স্থির থাকার চেষ্টা করে, আর গতিশীল বস্তু গতিশীল থাকার চেষ্টা করে। সেই থাকার যে চেষ্টা বা প্রবণতা, সেটা যে ধর্মের জন্য তার মধ্যে থাকে, সেই ধর্মটাই বলা হয় জাড্য। এবারে জাড্য দুরকম হয়, স্থিতিজাড্য আর গতিজাড্য। স্থিতিজাড্য মানে স্থির বস্তু স্থির থাকার প্রবণতাকে বলবো স্থিতিজাড্য, আর গতিজাড্য হচ্ছে গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতাকে বলবো গতিজাড্য। অর্থাৎ এর সংজ্ঞা যদি ভালো করে লেখা হয়, কি হবে? যে ধর্মের জন্য স্থির বস্তু তার স্থির অবস্থাকে বজায় রাখার চেষ্টা করে, মানে স্থির থাকার চেষ্টা করে, সেই ধর্মকে স্থিতিজাড্য বলে। এর কিছু বাস্তবিক দৃষ্টান্ত আছে। কি কি? যেরকম ধর, যাত্রীবাহী গাড়ি হঠাৎ করে চলতে যদি শুরু করে, যাত্রীবাহী গাড়ি,
মানে যেকোনো বাস টাস যাই হোক, আচ্ছা যেখানে ঠেক দিবার জায়গা নেই সেরকম গাড়ি, বাইকে যদি চড়ুক, বাইক হঠাৎ করে যখন স্টার্ট দেয়, দিয়া যখন চলতে শুরু করে, তখন যে যাত্রীগুলা থাকবে মানে যে বাইকে যারা বসে থাকবে, চালক বাদে, কারণ চালকের কি থাকে, ধরা থাকে, অতটা মনে হবে না, কিন্তু তার পিছনে যে থাকে সে কি করে পিছন দিকে হেলে পড়ে, হালকা পিছন দিকে হেলে। তো এই হেলার মেন কারণ হচ্ছে স্থিতিজাত। যখন বাইক স্থির ছিল তখন সেই ব্যক্তিটাও স্থির ছিল, ঠিক আছে। যখন বাইক চলতে শুরু করলো সেই ব্যক্তিটা বাইকের সঙ্গে চলা আগের মুহূর্তে তার স্থিতিজাড্যের জন্য সে কি করে, তার যে শরীর পিছনের দিকে পিছিয়ে যাবে, কারণ সে স্থির অবস্থায় ছিল। তো সে স্থিতিজাড্যের জন্য পিছন দিকে একটু ঝুঁকে পড়বে বা হেলে পড়বে। আরো কিছু উদাহরণ আছে, যেরকম ধর কম্বল, কার্পেট, এইগুলাতে কম্বল, কার্পেট, লেপ, এগুলাতে যদি আমি আহ কোনো ছুরি নিয়ে আঘাত করি, ঠিক আছে, কোনো লেপ আছে, ঠিক আছে, লেপকে আমি কোনো একটা অবলম্বনের সাহায্যে ঝুলিয়ে দিছি, যে তাতে যদি আমি একটা বেত বা কোনো লাঠি ফাঠি দিয়ে আঘাত করি, কি হবে, সেখান থেকে ধুলা বের হবে, বের হয় ধুলা। এই ধুলাগুলা বের হয় কিভাবে, যেই মুহূর্তে আঘাত করা হয় লেপের উপরে, লেপের যে অংশে আঘাত করা হয় সেই অংশটা সামনের দিকে এগিয়ে যায়, লাঠির গতির সাথে সেই লেপটারও গতিশীল হয় সেই অংশটা, কিন্তু সেখানে থাকা যে ধুলাগুলা মানে লেপের মধ্যে ধুলা আছে, সেগুলা স্থির অবস্থায় মানে স্থিতিজাডের জন্য সেগুলা স্থির অবস্থায় থেকে লেপটা সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু ধুলাগুলা সেই জায়গায় থেকে যায়, অর্থাৎ লেপ থেকে বাইরে বেরিয়ে চলে আসে, বাইরে বেরিয়ে চলে আসে বলেই ধুলা উড়তে থাকে। ধুলা তো এমনিতে বাতাসে হালকা জিনিস, বাতাসে উড়তে থাকে, তাহলে ধুলা যে বের হয় লেপ থেকে, এটা হচ্ছে ধুলার স্থিতিজাড্যের জন্য, ঠিক আছে। আরো আরো কিছু বলতে গেলে, যেমন ধর একটা গ্লাসের উপরে যদি আমি একটা কার্ডবোর্ড রাখি, একটা গ্লাস আছে, জলের গ্লাস ধর, ঠিক আছে, তাতে একটা কার্ডবোর্ড রাখা আছে উপরে, যে তার উপরে একটা, এই কার্ডবোর্ডটা একটা মসৃণ মসৃণ কার্ডবোর্ড, মানে ঘর্ষণ প্রায় নেই বললে চলে, যদি মসৃণ হয়, তারপরে যদি আমি একটা 5 টাকার কয়েন রাখি, দিয়ে কার্ডবোর্ডটা যদি টেনে দিই স্পিডে, খুব স্পিডে যদি টেনে দিই, মানে আচমকা হঠাৎ করে যদি টেনে দিই, এই কয়েনটা যেইখানে ছিল সেইখানেই থাকবে, সোজা গ্লাসে পড়ে যাবে, ঠিক আছে। এই কয়েনটা কিন্তু কার্ডবোর্ডের সাথে যাবে না, এই কয়েনের একটা কি জাড্য আছে, স্থিতিজাড্য। যখন কার্ডবোর্ড স্থির ছিল, এই কয়েনটা স্থির ছিল, তখন দুটাই স্থিতিজাড্য ছিল, কিন্তু একে আমি বল দিয়ে গতিশীল করছি, কিন্তু এ কি হবে, যেই জায়গায় ছিল সেই জায়গায় থাকবে, কিসের জন্য, এক স্থিতিজাড্যের জন্য, দিলে এর নিচের দিকে পড়ে যাবে, ওই ঘর্ষের টানে নিচের দিকে গ্লাসে ঢুকে যাবে, গ্লাসে পড়ে যাবে। এটা একটা স্থিতিজাড্যের উদাহরণ, ঠিক আছে। এগুলো হচ্ছে বাস্তব দৃষ্টান্ত স্থিতিজাড্যের। এরপরে গতিজাড্য দেখ, গতিজাড্যের কিছু দৃষ্টান্ত বলছি। তাহলে দেখ গতিজাড্য, যে ধর্মের জন্য গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় গতি বজায় রাখার চেষ্টা করে সেই ধর্মকে বলা হয় গতিজাড্য। তাহলে গতি ধরে রাখার যে প্রবণতা, সেটাই হচ্ছে গতিজাড্য। গতিশীল থাকলে, কোনো বস্তু গতিশীল আছে, হঠাৎ করে সে থামতে পারেনি, তার গতি ধরে রাখার চেষ্টা করতে, যদি বাধাও দেই সে তার গতি ধরে রাখার চেষ্টা করবে, যার জন্য বাধা বল লাগে। তো এর কিছু বাস্তব দৃষ্টান্ত কোথায় কোথায় লক্ষ্য করা যায় গতিজাড্য, যেমন ধর এই যাত্রীবাহী কোনো যানবাহন, ঠিক আছে, বাস বা যে কোনো যানবাহন, ট্রেন হোক বাস হোক, তাতে যাত্রী বসে থাকবে, এবারে ধর সেটা কি ছিল, নির্দিষ্ট গতিবেগে গতিশীল ছিল, হঠাৎ করে ব্রেক করছিল, যাত্রী কি হয়, সামনের দিকে ঝুঁকে যায়, হ্যাঁ কি না। এর মেন কারণ কি, প্রধান কারণ হচ্ছে যখন গতিশীল ছিল ওই ওই যে গাড়িটা, বাস হোক আর ট্রেন হোক, ওই গাড়িটা যখন গতিশীল ছিল, যাত্রীগুলো গতিশীল ছিল তার সাথে, এবারে গাড়ি যখন ব্রেক কষবে, তখন যাত্রীগুলা তার গতিজাড্যের জন্য তার যে শরীরটা সামনের দিকে কিছুটা এগিয়ে যাবে, বাসের সঙ্গে সঙ্গে তো সে থামতে পারবে না, গতিজাড্যের জন্য সে সামনের দিকে একটু এগিয়ে যাবে, ঠিক আছে। এরপরে আরো কিছু দৃষ্টান্ত, যেমন ধর তুই যদি চলন্ত গাড়িতে থাকা অবস্থায়, চলন্ত গাড়িতে উপর দিকে একটা বল ছুড়ো, বল যদি উপর দিকে ছুড়ো, সে বলটা তোর হাতে এসেই পড়বে, পরে তুই তো তোর স্থান পরিবর্তন করলি, তুই যে স্থানে ছিল সে স্থানে নাই, যে তারপরে তোর অন্য স্থান স্থান পরিবর্তন হবে,
যেহেতু তোর গতি আছে কি হবে, স্থান পরিবর্তন হবে, বলটাও সেই গতি নিয়ে এরকম ভাবে যাবে যে তোর কাছে পড়বে। তোর কাছে মনে হবে সোজা গতি করছে, কিন্তু বাইরে থেকে যে দেখবে সে দেখবে কি বলটার গতি এরকম ভাবে হচ্ছে, কিন্তু তোর হাতে এসেই পড়বে। এর মেন কারণ হচ্ছে বলের মধ্যেও গতি চাপটা ছিল, তুই তাকে শুধু উলম্ব গতি দিচ্ছু বল দিয়ে, কিন্তু তোর গতি থাকার জন্য তার একটা অনুভূমিক গতি ছিল আগে থেকে, দুটার মিলিয়ে এরকম ভাবে একটা গতি তৈরি হবে, ঠিক আছে, বাঁকা গতি। আর কি হতে পারে উদাহরণ, ধর হঠাৎ করে কারেন্ট চলে গেল, একটা সিলিং ফ্যান আগে থেকে ঘুরছিল, কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সিলিং ফ্যান বন্ধ হয়ে যায়, তার আগে থেকে একটা গতি ছিল বলে সে ঘুরতে থাকে, ঘুরতে 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 ধীরে ধীরে স্থির হয়, এটাও একটা গতি চালিত। তার আগে থেকে গতি ছিল, সে গতি ধরে রাখার চেষ্টা করে। এখানে কি হয়, যে ঘর্ষণ বল কাজ করে, বায়ুর ঘর্ষণ, এমনি যে যন্ত্র দিয়ে তৈরি তারও ঘর্ষণ থাকতে পারে লোহায়, ঘর্ষণের জন্য সেটা থেমে যায়, যদি ঘর্ষণ বল না থাকতো তখন সবসময় চলতে থাকতো। এটাই তো প্রথম গতিসূত্র, যে বাধা বল যদি না থাকে বা বাইরে থেকে যদি আমি বল না দিই, বাধা বল যাকে বলবো বাধা বল, তাহলে সে যে অবস্থায় ছিল সেই অবস্থা ধরে রাখার চেষ্টা করবে, স্থির অবস্থায় ছিল স্থির থাকবে, গতিশীল অবস্থায় ছিল গতিশীল থাকবে, সব সময় চিরকাল গতিশীল থাকবে। এখানে বাধা বল কাজ করে না। ফ্যানের ক্ষেত্রে কি বায়ু বাধা দেয়, তাহলে গতিজাড্যের কিছু বাস্তবিক উদাহরণ। আর দৌড় প্রতিযোগিতায়, ধর 100 মিটার দৌড় হচ্ছে স্কুলে, 100 মিটার দৌড়, 100 মিটার দৌড়ে যে ফার্স্ট হবে বা সেকেন্ড হবে যে থার্ড হবে সবাই, প্রত্যেকে যে লাইনটা ক্রস করবে, যার জন্য আমি একজনকে ফার্স্ট একজনকে সেকেন্ড, সেই লাইন ক্রস করার পরে কি মানে ফাইনাল লাইন, বুঝছো, সেই লাইন ক্রস করার পরে কি সঙ্গে সঙ্গে থেমে যেতে পারে, কিছুটা এগিয়ে গিয়ে তারপর থামে তো নাকি, কারণ তার প্রথম থেকে গতি ছিল, সে হঠাৎ করে থামতে পারবে না, তার গতি জাড্যের জন্য থামতে পারে, বুঝা গেল। এরপরে দেখ, যেটা বলছিলাম প্রথম গতিসূত্র থেকে আর কিসের সংজ্ঞা পাওয়া যায়, বলের সংজ্ঞা, জাড্যের ধারণা আর বলের সংজ্ঞা। এরপর বলের সংজ্ঞা দেখ, আচ্ছা বল কাকে বলে, বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তু স্থিরাবস্থা অথবা গতিশীল বস্তুর সমবেগে সরলরেখায় গতির অবস্থাকে পরিবর্তন করা অথবা পরিবর্তন করার চেষ্টা করা হয়, হয় পরিবর্তন করা হয় অথবা পরিবর্তন করার চেষ্টা করা হয়, তাকেই বলা হয় বল। বাইরে থেকে যেটা প্রয়োগ করে এই ঘটনা এই কাজটা করা হয়, সেই জিনিসটাই হচ্ছে বল। প্রথম সূত্রে যেটা ছিল, বাইরে থেকে বল প্রয়োগ না করলে, সেইখান থেকে বলের সংজ্ঞা, ঠিক আছে। এবারে বল, এখানে প্রধানত এই প্রথম গতিসূত্র থেকে বল দুরকম হতে হতে পারে, একটা হচ্ছে প্রতিমিত বল, আর একটা হচ্ছে কার্যকর বল। প্রতিমিত বল মানে কোনটা, যেটা দ্বারা কোনো কার্য সম্পন্ন হয়নি, অর্থাৎ যদি, যেটা উদাহরণ দিয়ে বলছিলাম, একটা বস্তু আছে তাকে যদি বিপরীত পাশে সমানভাবে বিপরীত পাশেও যে বলটা এই পাশে দিচ্ছি 2 নিউটন বল, বিপরীত পাশে সেম ভাবে 2 নিউটন বল, একই পরিমাণ বল কিন্তু বিপরীত দিকে যদি, অর্থাৎ একটা বস্তুর উপরে সমপরিমাণ বল দুদিক থেকে যদি প্রয়োগ করা হয় একই সরলরেখায়, তাহলে এখানে প্রতিটা বলই কি হবে প্রতিমিত বল। এই বলটা এর দ্বারা প্রতিমিত হচ্ছে, তাহলে এটা একটা প্রতিমিত বল, এই বলটা এর দ্বারা প্রতিমিত হচ্ছে, এখানে প্রত্যেকটাই হবে প্রতিমিত বল। মানে কোনো এই বস্তুর কোনো স্মরণ ঘটবে না, মানে কোনো অবস্থার পরিবর্তন ঘটবে না, অর্থাৎ যে বল দ্বারা যে বল বল প্রয়োগ করলে স্থির বস্তু স্থিরাবস্থা বা গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় যে গতির অবস্থা সেটা পরিবর্তন হয়নি, পরিবর্তনের শুধু চেষ্টা করিনি কিন্তু পরিবর্তন ঘটবেনি, বাস্তবে ঘটবেনি, সেই বলকে বলবো প্রতিমিত বল। আর কার্যকর বল যেটাই পরিবর্তন ঘটবে, বাইরে থেকে যে বলটা প্রয়োগ করলে আমার কি ঘটবে, বস্তুর অবস্থার পরিবর্তন ঘটবে, স্থির বস্তু গতিশীল হতে হতে পারে, আর গতিশীল বস্তু স্থির হতে পারে বা গতি বাড়াতে পারে। গতির পরিবর্তন মানে কি, হয় গতিশীল বস্তু স্থির অবস্থাতে আসবে অথবা গতিশীল বস্তু আরো বেশি গতিবেগে যাবে, মানে গতিবেগ বাড়বে, ঠিক আছে। পরিবর্তন, যখন পরিবর্তন ঘটবে সেই বলটা হবে কার্যকর বল। এরপর দেখ বল, বল একটা কি রাশি, ভেক্টর রাশি, ঠিক আছে। যখন ভেক্টর আর স্কেলার যখন পড়িয়েছিলাম তখন বলছিলাম বল একটা ভেক্টর রাশি,
আর বলকে যোগ করা হয় ভেক্টর, যে কোনো ভেক্টরের একটা যোগের নিয়ম আছে, বলের একটা যোগের নিয়ম আছে, সেটা হচ্ছে সামান্তরিকের সূত্র মেনে চলে। সেটা আলোচনা করছি রে। সামান্তরিকের সূত্র আসলে কি? বলের সংযোজনে সামান্তরিকের সূত্র। আচ্ছা দেখ, দুটা বলকে কিরকম ভাবে যোগ করা হয়। বল তো স্কেলার নয়, স্কেলারের যোগ কি সাধারণ বীজগাণিতিক নিয়মে হয়। 5+6 কত হবে? 11। 5 গ্রাম আর 6 গ্রাম 11 গ্রাম হয়, দুটা গ্রামের যোগফল, কারণ সেটা একটা স্কেলার রাশি। কিন্তু বল হচ্ছে একটা ভেক্টর রাশি। বলের ক্ষেত্রে ধর একটা বল 3 নিউটন আর একটা বল 5 নিউটন, দুটা কখন যোগ হবে? সরাসরি বীজগাণিতিক নিয়মে, দুটাই যদি একই সরল রেখায় কাজ করে, একই দিকে কাজ করে। 5 নিউটনও যেই সরলরেখা বরাবর, সেই সরলরেখা বরাবর যদি 3 নিউটনও বল কাজ করে, 3 নিউটন 5 নিউটন দুটাই যদি একই রেখা বরাবর কাজ করে আর একই দিকে করে, তখন দুটার যোগ হবে। 5 + 3 কত হবে? 8 নিউটন। কিন্তু একই দিকে সবসময় তো একই দিকে ক্রিয়া করবে না। ধর একটা বস্তু আছে, ধর এই বস্তুটা, এতে ধর এই দিকে একটা বল প্রয়োগ হয়েছে আর এই দিকে একটা বল প্রয়োগ হয়েছে, দুটার প্রয়োগের দিক আলাদা আলাদা। তাহলে এটাতে এটা 5 নিউটন, ধর এটা 3 নিউটন, এই দুটা যোগ করে যে 8 নিউটন, এর উপরে যে মোট বল 8 নিউটন হবে তার কোনো মানে নেই, কারণ এটা ভেক্টর রাশি। ভেক্টরের যোগ এরকম ভাবে হয় সামান্তরিকের সূত্র মেনে হয়, যেটা বলের সংযোজন হিসেবে দেওয়া আছে। বল হচ্ছে একটা ভেক্টর। সামান্তরিকের সূত্র কি? যদি কোনো বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলকে, ধর এখানে ও একটা বিন্দু, এই বিন্দুতে দুটা বল ক্রিয়া ঘটে, একটা হচ্ছে ও এ, এখানে ও এ একটা বল যেটা অ্যাকচুয়ালি F1 বল, আর একটা বল হচ্ছে ও বি, সেটা হচ্ছে F2 বল। তাহলে বলকে কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত, সন্নিহিত মানে পাশাপাশি দুটো বাহু, এই দুটো বাহু পাশাপাশি বাহু সামান্তরিকের, সন্নিহিত বাহু দ্বারা মানে অভিমুখে প্রকাশ করি। দেখ এইটাকে আমি 5 নিউটন দিচ্ছি উদাহরণ হিসাবে, এটা 5 নিউটন, F1 এর মান 5 নিউটন দিচ্ছি, এটা কি বড়? তো এর দৈর্ঘ্যটা তো বড়, অর্থাৎ এই মানটা একটু বেশি হবে, আর এই দৈর্ঘ্যটা ছোট, তাহলে এটা একটু কম হবে। বুঝা গেল? মান আর অভিমুখ, 5 নিউটনের অভিমুখ এটা, 3 নিউটনের অভিমুখ এটা, দিক, অভিমুখ মানে দিক। এই বাহুটা 5 নিউটনকে, এই বাহুটাকে, এই বাহুটা হচ্ছে 3 নিউটনকে নির্দেশ করে। মান অভিমুখে প্রকাশ করা যায়, তবে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি, তাহলে ওই ও বিন্দু থেকে যদি আমি কর্ণ আঁকি, অর্থাৎ ওসি কর্ণ, এই সামান্তরিকের কর্ণটি বলদ্বয়ের লব্ধিকে, লব্ধি মানে দুটার নেট বল, দুটা মিলে কোন বল মানে কি পরিমাণ বল দিবে, দুটা মিলে কি পরিমাণ বল প্রয়োগ হবে, তাকেই বলা হয় লব্ধি বল। লব্ধিকে মানে ও অভিমুখে প্রকাশ করবে, অর্থাৎ এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা পরে আরো ডিটেলসে জানবি যখন 11-এ উঠে সায়েন্স পড়বি, 11-এ উঠে যখন সায়েন্স নিবি তখন ভালো করে বুঝতে পারবি। এখন মোটামুটি ভাবে বুঝে রাখ যে যখন, তাহলে কর্ণটা হচ্ছে লব্ধিকে মানে অভিমুখে প্রকাশ করে, মানে এই দুটা লব্ধি এই বরাবর কর্ণ বরাবর কাজ করবে, মানে এই বলটা যদি এই দিক বরাবর আর এই বলটা, যে কোনো দুটা বলকে তো আমি, যে কোনো দুটা বলকে আমি সামান্তরিকের দুটা বাহু রূপে দেখাতে পারি। দেখ কিরকম, ধর এইটা একটা বস্তু, এটার উপরে এই দিক বরাবর একটা বল প্রয়োগ হয়েছে, এই দিক বরাবর একটা বল প্রয়োগ হয়েছে, ঠিক আছে? এটাকে আমি এ পাশে যদি লিখি, এই বলটাকে যদি এ পাশে দেখাই আর এই বলটাকে যদি আমি এই পাশে দেখাই, এই দুটা বাহু দ্বারা, এই দুটা বাহু দ্বারা একটা সামান্তরিক গঠন হবে, কারণ এর সমান্তরাল যদি এ পাশে একটা আঁকি আর এর সমান্তরাল যদি এ পাশে একটা আঁকি, একটা সামান্তরিক হবে। বুঝা গেল? এই সামান্তরিকের এই বরাবর একটা কর্ণ থাকবে, অর্থাৎ এই দুটা বলের লব্ধি হবে এই বরাবর। অর্থাৎ আমি যদি শুধু এই বলটা প্রয়োগ করতে এই বস্তুর উপরে, তাহলে বলটার সরণ ঘটতো এইদিকে, শুধু এই বলটা যদি প্রয়োগ হতো তাহলে এইদিকে সরণ ঘটতো। কিন্তু এখানটায় দুটা একসঙ্গে যখন প্রয়োগ হবে তখন তার সরণ এদিকেও ঘটবে না ওদিকেও ঘটবে না, ঘটবে কোন বরাবর? এই বরাবর, মানে কর্ণ বরাবর সরণ ঘটবে। বল যেদিকে প্রযুক্ত হবে বস্তু সেই দিকে সরবে, অর্থাৎ তার সরণ কোন দিকে ঘটবে? দুটা বলের লব্ধি বরাবর, দুটা বল দ্বারা যে সামান্তরিক গঠিত হবে তার কর্ণ বরাবর তার লব্ধি থাকবে আর সেই বরাবর বস্তুর সরণ ঘটবে। বুঝা গেল? সামান্তরিকের সূত্র দুটা বলের সংযোজনে।
এরপর দেখ বলের বিভাজনও করা যায়, একটা বলকে দুটা অংশে ভাঙা যায়, সেটা কিরকম দেখ। তাহলে বলের বিভাজন কি, ধর একটা বল আছে এফ, ঠিক আছে, এই বলটাকে আমি দুটা অংশে ভাগ করব, একটা হবে F1 আর একটা হবে F2, যেরকম সেরকম ভাবে ভাগ করলে হবে না, কিরকম ভাবে ভাগ ভাগ করতে হবে, এখানেও সামান্তরিকের সূত্র মাথায় রাখতে হবে। যে দুটা অংশে ভাগ করব সে দুটা যদি সামান্তরিক গঠন করে, এই দুটা মিলে যদি একটা সামান্তরিক গঠন করে, মানে এর সমান্তরাল এই বাহুটা হবে আর এর সমান্তরাল এই বাহুটা হবে, ঠিক আছে, এই সামান্তরিকের কর্ণ যেন মূল বলটা হয়, মূল বলটা যেন এই সামান্তরিকের কর্ণ নির্দেশ করে। এই বলটাকে তো ভাঙছি দুটা বলে, দুটা অংশে ভাঙছি, কিরকম ভাবে ভাঙতে হবে, এই দিকে লক্ষ্য রাখতে হবে যে এই মেন বলটা, যেটা আসল মূল বলটা, সে বলটা যে দুটা উপাংশে ভাঙছি এগুলোকে বলা হয় উপাংশ, ঠিক আছে, সেই দুটা উপাংশের দ্বারা গঠিত সামান্তরিকের কর্ণ হবে মূল বলটা, ঠিক আছে। তাহলে বলের বিভাজন কি, একটা বলকে দুটা অংশে বিভাজিত করার পদ্ধতিকে বলা হয় বলের বিভাজন। একটা বল আছে এফ, তাকে দুটা অংশে ভাঙছি, অর্থাৎ এফ সমান হবে F1 প্লাস F2, আর এই F1 আর F2 এর প্রত্যেকটাকে মূল বলের কি বলা হয় উপাংশ, এটা একটা উপাংশ, এটা একটা উপাংশ। এই বলের বিভাজনের আরেকটা নাম আছে লম্ব বিভাজন। লম্ব বিভাজন আসলে কি, এখানে এই দুটা যে বল, এদের মানে যে দুটা উপাংশ তাদের মাঝের একটা কোণ আছে, ঠিক আছে, এই কোণটাকে আমি ধর থিটা নাম দিচ্ছি, এই দুটা উপাংশের মধ্যে যে কোণটা সেটা হচ্ছে থিটা। এই থিটার মান, এই থিটার মান যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ যে দুটা উপাংশে ভাঙবো সেই দুটা উপাংশের মধ্যে কোণ যদি 90 ডিগ্রি থাকে, তাহলে সেই বিভাজনটাকে বলবো লম্ব বিভাজন। অর্থাৎ যে দুটা উপাংশ হবে সে দুটা কত কোণে থাকবে, 90 ডিগ্রিতে থাকবে। মানে একটা বল হলো, ধর এটা একটা বল, যে দুটা উপাংশে ভাঙবো সে দুটা উপাংশ পরস্পর লম্ব হবে থাকবে, মানে এই কোণটা কত হবে, 90 ডিগ্রি হবে, তখন সেই বিভাজনকে বলবো লম্ব বিভাজন। এর কিছু বাস্তবিক দৃষ্টান্ত, বলের বিভাজনের গুরুত্বপূর্ণ একটা বাস্তব দৃষ্টান্ত রোলার টানা। রোলার, রোলার মানে যেটা রাস্তা সমান করতে সাহায্য করে, এমনি হাতে টানা যে রোলার হয়, যখন একটা রোলারকে টানবো, ঠিক আছে, রোলার এরকম গোল হয়, ঠিক আছে, এইখানে কি থাকে, আংটা থাকে, মানে যেটা টানা হয় সেটা থাকে, ধর এই বরাবর আমি বল দিছি, টানার বল, রোলার কি করে, ঘুরতে ঘুরতে সামনের দিকে যায়, এই যে বলটা, এই বলটা দুটা উপাংশে আমি ভেঙে দেবো, দুটা লম্ব উপাংশ, একটা অনুভূমিক বরাবর একটা উলম্ব বরাবর, ধর এইটার নাম দিচ্ছি Fx, এটার নাম Fy। এই দুটা উপাংশ কি কাজ করে, যখন আমি টানছি তখন এই দুটা উপাংশ, প্রথম এই যে Fx, এটা হচ্ছে অনুভূমিক উপাংশ, ভূমির সঙ্গে সমান্তরাল অনুভূমিক উপাংশ, এইটা সামনের দিকে আগাতে সাহায্য করে, বলের এই উপাংশটা সামনের দিকে আগাতে সাহায্য করে, আর এইটা এই রোলারের কিছুটা ওজন কমায়, উলম্ব উপাংশটা রোলারের ওজন কিছুটা কমায়। ঠেলার ক্ষেত্রে কোন রোলার যদি ঠেলতে থাকি, ঠেলার ক্ষেত্রে কি ঘটে, ধর এই রোলার, আমি এই বরাবর তাকে একটা বল দিচ্ছি, দিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছি, ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি, এটা টানা আর এটা ঠেলা। ঠেলার ক্ষেত্রে এই বলের দুটা উপাংশ হবে, এই বলের দুটা উপাংশ, আচ্ছা এই বলকে আমি এদিক বরাবর যদি দেখাই, ঠিক আছে, এই এফ বলটাকে যদি আমি এদিক বরাবর দেখাই একই পরিমাণ, এখানে যত এখানেও তত, এটাকে আমি দুটা লম্ব উপাংশে ভাগ করে দেখাতে পারি, একটা থাকবে নিচের দিকে, একটা থাকবে সামনে, এটাকে Fx আর এটাকে Fy। এই Fx-টা কি করবে, রোলারকে সামনে আগাতে সাহায্য করবে, আর Fy-টা কি করবে, তার যে আগের যে ওজন ছিল তার সঙ্গে কিছুটা ওজন বাড়িয়ে দিবে, নিচের দিকে একটা যে উপাংশ থাকবে সেটা, এর আগে থেকে ধর ওজন কি ছিল W, ঠিক আছে, এর এখন ওজন কত হবে W প্লাস Fy, আপাত ওজন, এর ওজন বাড়বে,
আর ওজন বাড়লে কি বাড়ে? ঘর্ষণ বল বাড়ে। ওজন বাড়লে কি বাড়বে? ঘর্ষণ বল। মানে যে তলের উপরে যাবে সেই তলের সঙ্গে আর ঘর্ষণ বল বাড়বে, যার ফলে ঠেলতে একটু বেশি বল লাগবে, কঠিন মনে হবে। ঠিক আছে। আর টানার ক্ষেত্রে কি হবে? টানার ক্ষেত্রে এর আপাত ওজন কি হচ্ছে? এর ওজন ধর ডব্লিউ, আপাত ওজন কত হবে? এফ, ডব্লিউ মাইনাস এফ ওয়াই। এর কিছুটা ওজন কমবে, যার ফলে ঘর্ষণ বল কমবে। ঘর্ষণ বল কমা মানে কি? সুবিধা হবে, এগিয়ে যেতে সুবিধা হবে। তার জন্য বলা হয় রোলার ঠেলার থেকে টানা সহজ। রোলার ঠেলার থেকে টানা সহজ। এর মেন কারণ হচ্ছে বলের বিভাজন দিয়ে দেখানো যায়। মেন কারণ কি? এর যে অনুভূমিক উপাংশটা সেইটা সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করে। ঠেলার ক্ষেত্রে যে আর উলম্ব উপাংশটা সেটা আপাত ওজন বৃদ্ধি করে, যার ফলে ঘর্ষণ বল বৃদ্ধি পায়। আর এর ক্ষেত্রে টানার ক্ষেত্রে অনুভূমিক উপাংশটা সামনে আগাতে সাহায্য করে, আর উলম্ব উপাংশটা আপাত ওজন কিছুটা কমায়, যার ফলে ঘর্ষণ বল কিছুটা কমে। এমনি নর্মালে যে ঘর্ষণ বল থাকা উচিত তার থেকে কিছুটা কমে। আর এর ক্ষেত্রে কমা তো দূরের কথা, কি হয়? বেড়ে যায়। তাহলে ঠেলা হবে কঠিন, টানা হবে সহজ। এটা অনেক সময় পরীক্ষায় আসে। আচ্ছা, আজকে এখান অব্দি থাক, পরের দিন পরেরটা আলোচনা হবে।